অভিশপ্ত কাহিনীর দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের সাথে রিজু। আজকের গল্প পানগুড়ির জঙ্গল। কলমে সঞ্চারী ভট্টাচারিয়া ও অন্যান্য ভূমিকায় প্রণেতা সুপ্রভা, ইরফান। আবহ ও এডিট নীল। নাট্যরূপ নির্মাণ ইরফান। সহযোগে সুমঙ্গল, মন্দিরা। সমস্ত ঐতিহাসিক ঘটনার পিছনে কোনো না কোনো কারণ নিহিত থাকে। আপেক্ষিক অর্থে সেগুলোর পর্যবেক্ষণ করা কখনো সম্ভব হয় না। বহু স্থান আছে এই পৃথিবীর বুকে যার ইতিহাস মানুষের কাছে আজও অজানা। কোনো ইতিহাস আনন্দময় বার্তা বহন করে, আবার কোনোটি দুঃখের পাশাপাশি কাল্পনিক ব্যাখ্যাকেও প্রকৃতিস্থ করে। কোনোটি থেকে যায় আমাদের কাছে অকল্পনীয় হিসাবে। সেই রকম একটি রহস্যময় স্থানের নাম পানাগুড়ি। এই জায়গাটি জঙ্গলে ঘেরা। মস্ত মস্ত গাছ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে শাখা পোশাখা বেষ্টিত করে। ঘন জঙ্গলের কোঠরে বহু ভয়ঙ্কর জন্তু আস্তানা ঘিরে বসে রয়েছে। শুধু তাই নয়, জঙ্গলটি বহু প্রাচীনকাল থেকে অভিশপ্ত। এই জঙ্গলে এমন অনেক কিছু আছে যার কারণ বা ব্যাখ্যা মেলে না। কেন, কি, এইসব প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। শুধু স্থির থেকে নিথর গতিতে দেখা হয় আর সরে যেতে হয় প্রকৃতির এই নীলা খেলা থেকে। জঙ্গলের মধ্যে দুর্গেশগড় বলে একটি প্রাচীন দুর্গ আছে, এমনটি সকলেই জানে। এই স্থানের ইতিহাস সম্পর্কে যতটুকু ধারণা মানুষের আছে তাতে সকলের দুর্গের এই স্থানটি নির্ণয় করতে সক্ষম হলেও জঙ্গলের কোন দিকটা দুর্গ রয়েছে সেটা এখনো পর্যন্ত কারোর পক্ষেই নির্ধারণ করা সম্ভব হয়নি। এই দুর্গ আবার অজস্র অলৌকিক ইতিহাসের পীঠস্থান রূপে চিহ্নিত। এখানে নাকি এক বিরল প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় যা কিনা জঙ্গলের বাইরে বেরোয় না। জঙ্গলের মধ্যে তার অবাধ বিচরণ, আর তার আস্তানা হলো এই প্রাচীন দুর্গটি। এই পাখি নাকি সৌভাগ্যের প্রতীক। এই পাখির দর্শন যার মিলবে সে নাকি দুর্গের মধ্যে আবদ্ধ গুপ্তধনের খোঁজ পাবে। তবে এই পাখি মোটেই সকলকে দেখা দেয় না। বলতে পারেন একদিকে জঙ্গলের অতি প্রাকৃত ঘটনা বলি, আর তার পাশাপাশি দুর্গের গুপ্তধনের ইতিহাস। এই সব কিছুই পানাগুড়িকে ইতিহাসের পাতায় এতটা সমৃদ্ধ করে রাখতে সক্ষম হয়েছে। আজকের গল্প পানাগুড়ির জঙ্গল। আমি এবার যাবই পানাগুড়িতে, দেখি আমাকে কে আটকায়। কার মধ্যে এত সাহস যে সঞ্চিতাকে আটকাতে পারে? সাহস থাকলে সামনে এসো। আছে বই কি, আমার কাছে আছে। আমি হলাম দুর্গেশ্বরের নরপতি, শ্রী সৌম্যদেব। চুপ কর! দুর্গেশগড়ের নরপতি তুই? বাজে কথা বলার আর জায়গা পাসনি। ওখানকার রাজার নাম ছিল বোম্বাদিত্য বর্মন। আমি খুব ভালো করে জানি। নিজের চেহারাটা একবার আয়নায় গিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি যার একটা মশা মারার ক্ষমতা নেই সে নাকি রাজা হবে। ভাগ এখান থেকে। হাসিতে লুটোপুটি খেল সঞ্চিতা আর সৌম্য। এরা হলো অফিস কলিগ। দুজনেই অ্যাডভেঞ্চার প্রেমী। দুজনেরই নাম স অক্ষর দিয়েই শুরু। এই জন্যই বোধহয় মনের এত মিল। ওনাদের মধ্যে সৌম্যবাবু আবার অ্যাডভেঞ্চারের খুবই শখ। ওরা দুজনেই ইঞ্জিনিয়ার। বিদেশি একটা ইঞ্জিনিয়ারিং সংস্থায় উভয় কর্মরত প্রায় 10 বছরের চাকরি। তবে তাদের বন্ধুত্ব বেশ অটুট রয়েছে এখনো। এতদিনে কারোর নজর লাগেনি বলতে পারেন। সঞ্চিতা, আমি ঠিক করেছি এবার আমাদের গন্তব্য হবে পানাগুড়ি। কে বলতে পারে এই দুর্গেশগড়ের রহস্য ভেদ করে আমরা দুজন গুপ্তধনের সন্ধান পেয়ে গেলাম, আর এক রাতের মধ্যে বড়লোক হয়ে গেলাম।
সৌম্য, সবই তো বুঝলাম, কিন্তু আমি জায়গাটার সম্পর্কে এমন অনেক কথা শুনেছি যেটা তোর অ্যাডভেঞ্চারের আনন্দ উপভোগের থেকেও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে আমার কাছে। সে তুই যাই পড়ে থাকিস না কেন সঞ্চিতা, আমি যখন একবার ঠিক করে ফেলেছি তখন তো আমি যাবই। আর শুধু আমি একা যাব না, গেলে তুইও কিন্তু আমার সাথেই যাবি। কিন্তু আরে, আমার কথাটা তো শোন। না, কথা শোনার কোনো অবকাশ আর নেই। এখান থেকে ট্রেনের টিকিট বুক করে নিয়েছি, প্রথম মধ্যপ্রদেশ, তারপর সেখান থেকে গাড়ি ধরে ফরেস্ট ডিপার্টমেন্টে গিয়ে কিছু ফর্মালিটি পূরণ করার কাজ, আর তারপরে এই পানাগড়ির উদ্দেশ্যে রওনা হওয়া। আমি ফ্লাইটের টিকিট ইচ্ছা করেই বুক করিনি, কিন্তু চিন্তা করিস না, এসি ফার্স্ট ক্লাসের টিকিট পেয়েছি। রাজার প্রাসাদের দর্শনের জন্য যখন যাচ্ছি তখন একটু রাজকীয় ঢঙের সাথে না গেলে কি আর ভালো লাগে বল? সঞ্চিতা যখন দেখল যে তার সব সুবিধারই খেয়াল প্রায় সৌম্য রেখেছে এবং পরবর্তী বিষয়গুলির ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে চলার জন্য পরিকল্পনা করছে, তখন তার না বলার কোনো কারণ নেই। সঞ্চিতা যাবার জন্য মঞ্জুরি দিয়ে দিল। সৌম্য এতটাই খুশি ছিল সেদিন, যা হয়তো ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। যাবার দিন এসে গেল। শীতকালে যার কথা ভেবেছে তারা, সৌম্য বেশিরভাগ ট্রিপ এরকমই সময়েই করে। অ্যাকচুয়ালি ওর পছন্দ বলতে গেলে শীতকাল। ঠান্ডা আবহাওয়ার মধ্যে ঘুরে বেড়ানোর আনন্দটাই আলাদা ওর কাছে। সঞ্চিতাও বলতে গেলে এই ধরনের মানসিকতা সম্পন্ন একজন মানুষ। খুব একটা অসুবিধা হয় না তার, শুধু থাকার খাওয়ার ব্যাপারে খুব পরিপাটি। কিন্তু জঙ্গলের পরিবেশ যে 5 তারা হোটেলে রাত কাটানো সম্ভব নয়, সে কথা বেশ ভালো করেই বুঝতে পেরেছে সঞ্চিতা। যাবার দিন স্টেশনে চলে এলো ওরা দুজনে। বিকেল 5:55-তে ট্রেন। তারা কিছুক্ষণ পর ট্রেনে উঠে পড়ল। এবার নিজেদের মালপত্র জায়গা মতো রেখে দিল। সঙ্গে করে অনেক কিছুই নিয়ে যায় তারা। যখন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা হয়, এতদিন ধরে যে সমস্ত জায়গায় তারা ঘুরতে গেছে সেগুলোই কোনোটাই খুব সাধারণ ভ্রমণীয় স্থান ছিল বলে মনে হয় না। চড়াই উতরাই পেরিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছেছে। অ্যাডভেঞ্চার শুধু যে কথাই শুনতে লাগে তা কিন্তু নয়, তাদের ভ্রমণ বৃত্তান্ত অনেকখানি। এই বিষয়টার প্রমাণ দেয় যে তারা ঝুঁকির সাথে নিজেদের গন্তব্যে পৌঁছেছে। এটা ওদের 5ম ট্রিপ। ম্যাপ থেকে খুঁজে খুঁজে বের করে কোনো জায়গাটা তাদের জন্য উপযুক্ত হবে এমন কোনো জায়গা তার প্রতিবার গুরুত্ব দিয়ে এসেছে, যেখানে মাটি, ভয়, রহস্য ভরা ইতিহাস আর অ্যাডভেঞ্চারের সাথে কথিত রয়ে গেছে। তাদের সাথে বিশেষ কিছু জিনিস থাকে যেটা না নিয়ে তারা কোনোদিনও কোনো ট্রিপে যায় না। তার মধ্যে একটি বিদেশি ক্যামেরা, একটি তাঁবু, খাবার দাবার তো যথেষ্ট পরিমাণে, বাইনোকুলার কম্পাস, আঞ্চলিক ম্যাপ, টর্চ আর পশু পাখিদের সাউন্ড রেকর্ড করার জন্য একটা যন্ত্র। ভৌতিক তথা সুপার ন্যাচারাল কোনো জিনিসকে ক্যাপচার করার জন্য আর একটি বিশেষ যন্ত্র রয়েছে। এছাড়া একটি বিশেষ ঘড়ি যার দ্বারা নির্দিষ্ট অঞ্চলের সময় ও তাপমাত্রা বোঝা যায়। এছাড়া একটি যন্ত্র যার দ্বারা আগামী বিপদের সংকেত পাওয়া সম্ভব। এত রকমই যন্ত্রপাতি তাদের সঙ্গেই থাকে। এছাড়া প্রতিটি মুহূর্ত ক্যাপচার করার জন্য একটি মোবাইল ও ভিডিও ক্যামেরাও থাকে। এত কিছু সঙ্গে করে নিয়ে যাওয়া কিন্তু সহজ কাজ নয়। তথাপি এই দুই বন্ধু এটাকেই তাদের জীবন বলে মনে করে। ট্রেন পৌঁছাতে পৌঁছাতে প্রায় পরের দিন দুপুর। রাস্তাটা বেশ অনেকটাই। ওরা দুজনে নিজেদের ইলেকট্রনিক্স যে গ্যাজেটগুলো চেক করতে শুরু করলো। এবার একবার করে দেখে নেওয়া হলো জিনিসগুলো সব ঠিক আছে কিনা। মোটামুটি তারা যেসব মালপত্র সঙ্গে নিয়ে যাচ্ছে তা কারোর চোখে পড়লে আর রক্ষে নেই। এগুলি সবগুলো মিলিয়ে মূল্য হবে প্রায় 12 লক্ষ টাকা ভারতীয় অঙ্কে। তাই খুব সাবধানতার সাথেই জিনিসগুলোকে নিয়ে যায় তারা প্রতিবারে। এগুলি তারা দুজনেই পয়সা জমিয়েই কিনেছে নিজেদের সুবিধার জন্য। এরকম অনেক ছবি ও ভিডিও তারা সংগ্রহ করেছে, যা তারা তাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেলে দিয়েছে, যা বেশ জনপ্রিয়তা লাভ করেছে বললে বলা যায়। এবারের গন্তব্যে কোন ঐতিহাসিক রহস্য লুকিয়ে আছে সেটাই এখন দেখার। সৌম্য নিজের কাজ করতে করতে হঠাৎ বলে উঠল, জানিস সঞ্চিতা, তোকে আমি পানগুড়ি সম্পর্কে অনেক কথা বললেও একটা কথা কিন্তু আমি বলিনি।
লোকে বলে জঙ্গলে নাকি অনেক অশরীরী ছায়া আছে, এদের মধ্যে কিছু যারা মানুষকে গুপ্তধনের পথ বুঝিয়ে নিয়ে যায়, আর কিছু আছে যারা পথ ভুলিয়ে মানুষকে মেরে ফেলে। এদের সাথে দুর্গেশগড়ের কোনো পুরনো সত্যতা আছে কিনা আমার জানা নেই। আবার এমনটাও হতে পারে এই ব্রহ্মদত্ত বর্মন এর সাথে কোনো পুরনো সত্যতা আছে হয়তো ওদের। ওই দুর্গ পাহাড়ের এই উপরে জঙ্গলের পথ দেখতে পাওয়া যায়। আমি সঙ্গে ম্যাপ নিয়ে নিয়েছি, যেতে যেতে ঠিক নজরে পড়ে যাবে। এমনিতেই 7 দিনের বেশি ছুটি অফিস থেকে মঞ্জুর করেনি, কাজেই তার মধ্যে আমাদের সব রহস্য উদ্ঘাটন করে ফিরে আসতে হবে। সঞ্চিতা তখন বলল, এটা আমি পড়েছিলাম এই ভূতের ব্যাপারটা, কিন্তু তুই ভয় পেতে পারিস ভেবে আর বলিনি। তবে আর একটা ব্যাপার আছে, ওখানে যে পাখিটার কথা উল্লিখিত আছে সেটা একটা ঈগল পাখি। এত বড় আকারের ঈগল পাখি নাকি পৃথিবী বিশ্বে বিরল। সেই পাখি নাকি সকলকে পথ বলে দেয় দুর্গের দিকে যাবার। কেউ বলে সেই পাখি নাকি কোনো পাখি নয়, কোনো আত্মা। আবার কেউ বলে সেটা একটা মায়াবী জীব, যুগের পর যুগ ধরে নাকি বোম্বাদিত্য বর্মনের সম্পত্তিকে পাহারা দিয়ে চলেছে। সমগ্র দুর্গেশগড় নাকি তার কাছে কৃতজ্ঞ। আমি জানি না এসব কাল্পনিক নাকি সত্যি। আদেও আমরা ওই পাখিকে দেখতে পাবো কিনা। ওই পাখির কোনো ছবি পাওয়া যায়নি আজ পর্যন্ত। আমরা বুঝবো কিভাবে যে সেটা কেমন দেখতে? তুই যা সব ভাবনা নিয়ে ওখানে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছিস সেটা আদৌ ঠিক হবে তো? কোনো প্রাণের ঝুঁকি নেই তো আবার এসবের মধ্যে? জানি না কেন আমার ভীষণ ভয় করছে। বাস্তবের সাথে লড়াই করা সম্ভব, কিন্তু অবাস্তব বা মায়াবী কিছুর সাথে পেরে ওঠা এক প্রকার অসম্ভব। ঠিকই বলেছিস সঞ্চিতা, ছাড়। একবার যখন বেরিয়ে পড়েছি তখন আর এইসবের কথা ভেবে কোনো লাভ নেই। আমাদের নিজেদের উপরে প্রতিবারের মতোই আস্থা রাখতে হবে, আর দেখতে হবে যাতে কোনো বিপদের মুখোমুখি না পড়তে হয়। চিন্তা করিস না, সঞ্চিতা সৌম্য যেখানে, ভয় নেই সেখানে। পরের দিন বিকালে ওদের ট্রেন পৌঁছলো। 2 ঘন্টা 45 মিনিট লেট করেছে ট্রেনটি। এবার স্টেশন থেকে কোনো একটি গাড়ি করে ফরেস্ট রেঞ্জ অফিসের গেস্ট হাউসে গিয়ে দেখা করতে হবে ওদের। ওনার থেকে পারমিশন না পেলে জঙ্গলের ভিতরে একটা রাত কেন, একটা সেকেন্ড কাটানো সম্ভব নয়। সরকারি মঞ্জুরি বাধ্যতামূলক। এরাই পানগুড়ির কিছুটা অংশ দেখভাল করে। নির্দিষ্ট সীমারেখা ভাগ করে দেয়া আছে ট্যুরিস্টদের জন্য। সেই সীমার বাইরে যাওয়ার অধিকার শুধুমাত্র বন দপ্তরেরই লোকেরই আছে। ওই অফিসের কোনো একটা লোককে ওদের দুজনের সাথে পাঠাবে, আর সঙ্গে থাকবে মঞ্জুরের পত্র। ওই সরকারি মঞ্জুরিপত্র না পেলে ফরেস্ট অফিসাররা ওদের সীমানা অতিক্রম করবার অনুমতি দেবে না। কারণ দুর্গেশগড়ের জায়গাটি সরকারি সীমার বাইরে। সেখানে যেতে হলে বন্ডে সই করেই যেতে হবে, কারণ তাতে জীবনের ঝুঁকি থাকতে পারে বলে সরকারি দপ্তর মনে করে। সৌম্য আর সঞ্চিতা পৌঁছে গেল ফরেস্ট রেঞ্জ ডিপার্টমেন্টের হেড অফিস দপ্তরে। এখান থেকেই তাদের যাত্রা শুরু হবে আর কিছুক্ষণেরই মধ্যে। তারপর নতুন সব রহস্য, রোমাঞ্চ। তবে অফিসারকে রাজি করানো একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। সহজে যে মঞ্জুরিপত্র মেলে না কারোর, এটা সবাই জানে। কিন্তু ওরা নিজেদের প্রতি এতটাই কনফিডেন্স ছিল, তারা আগে থেকেই ভেবে বসেছিল তাদের এই কাজটা কিন্তু হয়ে যাবে। সৌম্য আর সঞ্চিতা যখন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে পৌঁছে গেল, তারপর বড়বাবু, আপনার সাথে একটি ছেলে এবং একটি মেয়ে দেখা করতে চায়। হ্যাঁ, এরা কলকাতা থেকে আসছে, পানাগুড়ির জঙ্গল দর্শন করার জন্য আপনার পারমিশন চাইছে। আমি এখন একটা বিশেষ কাজে ব্যস্ত আছি, আমার পক্ষে এইসব ছোটখাটো কাজের দায়িত্ব নেওয়া সম্ভব না। তুমি বরং অমলবাবুকে বলো, সে আমার অধীনস্থ, সে একটা ব্যবস্থা করে দেবে নয়। ইনি হলেন মিস্টার চৌধুরী, ফরেস্ট রেঞ্জ ডিপার্টমেন্টের বড়বাবু। তৎক্ষণাৎ তার পিএ তার সাথে কথা বলে বাইরে এলেন। সঞ্চিতা আর সৌম্যর হয়ে এতক্ষণ উনি কথা বলছিলেন, কিন্তু বাইরে আসার পর তিনি বললেন কিছুই করা গেল না। শেষে তিনি বেরিয়ে চলে গেলেন। ও তোমাদের উনি কোনো সাহায্য আপাতত করতে পারবেন না, পরিষ্কার জানিয়ে দিলেন। উনি তোমাদের অমলবাবুর কাছে আমার নিয়ে যেতে বলেছেন, কিন্তু অমলবাবু এখন বাড়িতে গেছেন কয়েকদিনের ছুটিতে।
প্রায় দিন 10 পরেই উনি আসতে পারবেন। তোমাদের অগত্যা অপেক্ষা করতে হবে কি না, নয়তো বা ফিরে যেতে হবে। আমার আর কিছু করার নেই। সৌম তখন কোনো দিকে না তাকিয়ে সঞ্চিতার হাত ধরে গড়মট করে ঢুকে গেলেন বড় সাহেবের ঘর। এই যে চৌধুরী সাহেব, চিনতে পারছেন আমাকে? কলকাতার সুকরঞ্জন চ্যাটার্জিকে নিশ্চয়ই চেনেন। উনি আমার বাবা, আপনার পরম প্রিয় বন্ধু ছিলেন একটা সময়। আজকে আপনি চাকরি সূত্রে এত দূরে চলে এসেছেন ঠিকই, কিন্তু বাবা আমায় আপনার কথা বলেছেন। এই কাজে আপনি ছাড়া আমাদের আর কেউ সাহায্য করতে পারবে না। আরে তুমি কি সৌম আর সুখের ছেলে বুঝি? আরে বাবা, কত বড় হয়ে গেছো দেখছি। সেই কোন ছোট্টবেলায় তোমাকে দেখেছিলাম, আর এই সবে দেখছি। আগে হ্যাঁ কাকু, আমি সৌম, আর এ আমার বন্ধু সঞ্চিতা। আমরা আসলে পানগুড়ির জঙ্গল দর্শনের জন্য এসেছি, কিন্তু বন দপ্তর থেকে ওই অঞ্চলে যাওয়ার জন্য নিষেধ করে দেয়া আছে। আপনার যদি অনুমতি ব্যতীত যেখানে যাওয়া সম্ভব। আমরা আসলে দুজনে খুব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তো, জানেন তো, এতে জীবনের ঝুঁকি থাকে, তবুও আমরা এটার থেকে নিজেকে দূরে রাখতে পারি না। আপনার মঞ্জুরিপত্র যদি না পাই, এখান থেকে আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হতে অসুবিধা হবে। এছাড়া আপনি যার কথা বলেছেন সে অমলবাবু, ও শুনলাম নিজের বাড়িতেই গেছেন। আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলল আমাদের। কাজেই আপনি এখানে একমাত্র আশার আলো, দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না। আচ্ছা, তোমরা বসো। আমি ভেবেছি কে না কে এসেছে আমার সাথে দেখা করতে। আসলে কি জানো তো বাবা সৌম, আমি খুব একটা বাইরের লোকের সাথে দেখা করি না এখন আর। কারণ আগে এরকম অনেকেই জঙ্গলে যাওয়ার জন্য মঞ্জুরিপত্র নিয়েছে, কিন্তু তারা কেউ ফিরে আসেনি। বিপদসীমার বাইরে বেরিয়ে যারা গভীর জঙ্গলের দিকে যাবার চেষ্টা করেছে, তাদের সাথে এমন এমন দুর্ঘটনা ঘটেছে যা এক প্রকার অবিশ্বজনক। তাদের কারোর খোঁজও আজ পাওয়া যায়নি। অনেকের মতে এই জঙ্গল অভিশপ্ত, ভূত প্রেতের ডেরা বলতে পারো। আবার স্থানীয় লোকেদের মতে ওখানে নাকি বিষাক্ত জীবজন্তু রয়েছে, যার কামড়ে মানুষের মৃত্যুও হতে পারে। অনেকে আবার এটাও বলে এই জঙ্গলের মধ্যে কঙ্কালের মাথা, মানুষের মতো অনেক কিছু দেখা যায়। এরা নাকি শিকারে বেরোয়। আমাদের বহু সেনা জঙ্গলের মধ্যে থেকে রাতের অন্ধকারে উধাও হয়ে গেছে, তাদের আর পরে খুঁজে পাওয়া যায়নি। এরকম নানা রকম বিপদ তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে। তোমরা এত ঝুঁকি নিয়ে কেনই বা যেতে চাইছো সেখানে? আমরাও রাতের পরে এখানে কেউ আর থাকি না, কিছু পাহারাদার ছাড়া তোমরা এখানে কাউকেই দেখবে না। ওই জঙ্গলের মধ্যে কিছু হলে না না, তোমাদের কিছুতেই যেতে দেওয়া আমার উচিত হবে না। তোমরা বরং ফিরে যাও, সেটাই তোমাদের জন্য ভালো হবে। তা হয় না কাকু, আমরা সব রকম সরঞ্জাম এখানে নিয়ে এসেছি, এই আশা নিয়ে যে আমাদের উদ্দেশ্যে আমরা সফল হয়ে ফিরব। আপনি একদম চিন্তা করবেন না আমাদের জন্য। আমরা 3-4 দিনের মধ্যে এখানে ফিরে আসব, কথা দিলাম আপনাকে। আমি জানি আমাদের কিছু হলে আপনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে, কিন্তু আপনি নির্ভয়ে মঞ্জুরিপত্রটি লিখুন। এর থেকে বেশি ঝুঁকি জায়গায় আমরা ঘুরে এসেছি, নিজেদেরকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে এসেছি, কাজেই দুশ্চিন্তা করবেন না। অনেক কষ্টে চৌধুরীবাবু রাজি হলেন। ওদের জন্য সরকারি মঞ্জুরিপত্র লিখে ওদের হাতে দিয়ে দিলেন। সঙ্গে মাং নামের একটি লোককে যেতে বললেন। এই লোকটি নাকি জঙ্গলের সব রাস্তাই চেনে, বহুবার বিপদের মুখে পড়েছে, অথচ ঠিক বেরিয়ে এসেছে। এছাড়া অনেকের জীবনও রক্ষা করেছে সে। তাই এই লোকটাকেই দায়িত্ব দেওয়া হয়েছে বিপদসীমা অতিক্রম করে সৌম আর সঞ্চিতাকে তাদের আকাঙ্ক্ষিত জায়গায় রেখে আসার জন্য। মাং সময় মতো এসে হাজির হলো। নামটা একটা তিব্বতী নাম, তিব্বতেরই লোক বলা যেতে পারে। ভালো ক্যারাটে জানে, চৌধুরীবাবুকে খুব ভালোবাসে। এখানে দেখা হয়েছিল একবার ওনার সাথে মায়াংয়ের, তারপর থেকেই উনি মায়াংকে নিজের কাছেই রেখেছেন। সরকারি দপ্তরের হয়ে উনি কাজ করেন এখানে।
চৌধুরীবাবুর কাছ থেকে সৌম্য আর সঞ্চিতা বিদায় নিল, সাথেও রয়েছে মাং। এবারে তারা চলল পানাগড়ির উদ্দেশ্যে। বিপদ সীমায় এসে পড়ল তারা। এবারে দেখা যাচ্ছে জঙ্গল ক্রমশ ঘন হতে শুরু করেছে। ওই দিকটায় কেউ তেমন আর যায় না, সেটা দেখলেই বোঝা যায়। কাঁটাতারের বেড়াগুলো পেরিয়ে মাং ওদের নিয়ে চলল গভীর জঙ্গলের উদ্দেশ্যে। মাং একা একা সামনের দিকে এগিয়ে চলল, আর পিছনে ওরা দুজন, সঞ্চিতা আর সৌম্য পিঠে ব্যাগ নিয়েছে। ব্যাগটা বিশাল ভারী বললেও চলে। ওটির মধ্যে রয়েছে সব বৈদেশিক সরঞ্জাম, ইলেকট্রনিক্স কিছু গ্যাজেট। সৌম্য হাতে ভিডিও ক্যামেরাটা নিয়ে চারিদিকে শোভা ক্যাপচার করতে করতে এগিয়ে চলল। এভাবে আর কিছুটা রাস্তা অতিক্রম করার পর মাং ওদের হঠাৎ থামতে পড়ল। আপনারা এতক্ষণ শুনছিলেন পানাগড়ির জঙ্গল। পরবর্তী অংশ শোনার জন্য আপনারা চোখ রাখুন অভিশপ্ত কাহিনীর ফেসবুক পেজে। দেখা হচ্ছে ঠিক আগামী রবিবার 10টা 30 মিনিটে।